ইসরায়েলে চালানো হামলায় ৯০% মিসাইলই লক্ষ্যভেদ করেছে। দাবি ইরানের। চড়া মাশুল গুনতে হবে তেহরানকে, হুমকি নেতানিয়াহুর। সেনাবাহিনীর আশ্বাসে ৫২ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিল পোশাক শ্রমিকরা। সচল হলো গাজীপুর ভোগড়া এলাকার সড়কও। সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। আমরা খুশি, যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক। আন্দোলনকারীদের সাথে বৈঠকে শেষে বিশেষ কমিটি। পদোন্নতি সহ ৯ দফা দাবিতে আন্দোলনে প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তারা। বসুন্ধরা, ওয়ারিয়ন, বেক্সিমকো সহ ৭ কোম্পানির শেয়ার বেচাকেনা হস্তান্তরে নিষেধাজ্ঞা। আরও ২ মামলায় সালমান এফ রহমান রিমান্ডে। শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। দেবীপক্ষে দেশ জাতির কল্যাণ কামনায় পূজা অর্চনা। মায়া যেন সবার মঙ্গল করেন, আর আমরাও শান্তি চাই। কৃষ্ণপক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময় ইসরায়েলে ছোড়া মিসাইলগুলোর ৯০%ই লক্ষ্যভেদ করেছে দাবি ইরানের সামরিক বাহিনীর। মঙ্গলবার রাতে রাজধানীর তেল আবিব সহ ৪টি টার্গেটে ছোড়া হয় প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসোনিক মিসাইল ফাতাহ। এই হামলার চড়া মাশুল গুনতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত ২০০ মিসাইল ছোড়ে তেহরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে ইসরায়েলে পৌঁছায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এই হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েলে ইরানের হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। ইসরায়েল থেকে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান। প্রায় ৩০০ ড্রোন ও রকেট ছুড়েছিল তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। সুযোগ থাকা সত্ত্বেও বেসামরিক ইসরায়েলিদের ওপর হামলা চালায়নি ইরান। অপারেশন ট্রুথফুল প্রমিস টুর লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো। টেলিভিশনে দেয়া ভাষণে এমন দাবি করেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। প্রতিশোধের চেষ্টা করলে আরও কয়েক গুণ শক্ত জবাব পাবে ইসরায়েল, এমন হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, পশ্চিমা বিশ্ব নেতানিয়াহু প্রশাসনকে থামাতে ব্যর্থ হলে বারবার হামলা চালাতে প্রস্তুত তেহরান। ইরানের পাহাড়ি মরুভূমি এলাকা থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ট্রুথফুল প্রমিস 2 এর লক্ষ্য ইসরায়েলি ভূখণ্ড। গাজা ও লেবাননে তেল আবিবের আগ্রাসনের জেরে বেড়ে চলা উত্তেজনার পারদ চড়ল নতুন উচ্চতায়। মঙ্গলবার সন্ধ্যায় সেনাদের উদ্দেশ্যে অভিযান শুরুর ঘোষণা দেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালেমি। তেহরানের শহীদ যোদ্ধা ইসমাইল হানিয়ার রক্তের মূল্য ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, হিজবুল্লাহর মহান নেতা হাসান নাসরাল্লাহ হত্যা, গাজার নিষ্পাপ শিশুদের রক্ত ও লেবাননের নিরপরাধ মানুষের উপর হামলা, এসব কিছুর প্রতিশোধ অপারেশন ট্রুথফুল প্রমিস 2। আল্লাহর উপর ভরসা রেখে শুরু করছি। প্রথমবারের মতো অভিযানে হাইপারসনিক ফাতাহ মিসাইল ব্যবহার করেছে ইরান। IRGCর দাবি, লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ৯০% ক্ষেপণাস্ত্র। তবে সাধারণ মানুষ নয়, সামরিক ঘাঁটিই ছিল তাদের টার্গেট, এমন কথা জানান ইরানের সেনাপ্রধান। ইউরোপ, আমেরিকা ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে তেহরান আরও শক্তিমত্তা নিয়ে বারবার হামলায় প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তিনি।
আমেরিকা ইউরোপ যদি উন্মত্ত ইহুদি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, এই অপরাধ যদি চলতে থাকে আর আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত করতে চায়, এমন অভিযান বারবার হবে এবং তা আরো কয়েক গুণ শক্তিশালী হবে। আমরা সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা করিনি, যদিও তা সম্ভব ছিল। তেল আবিবের নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠকে অবশ্য ইরানের মিসাইল হামলাকে ব্যর্থ বলে দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলকে রক্ষায় আবারও ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তেল আবিবকে অভিযানের আগাম তথ্য দেওয়ার পাশাপাশি হামলা ঠেকাতেও সহায়তা করেছে মার্কিন প্রশাসন। তেহরানের মিসাইল প্রতিহতে সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত রণতরী। গাজা এবং লেবাননে চালানো আগ্রাসনে নির্বিকার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখন ইরানের নিন্দায় মুখর। টানা কয়েক মাস হুমকি ধামকির পর অবশেষে দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা চালালো ইরান। মুহুর্মুহু এই মিসাইল হামলার তথ্য আগেই পেয়েছিল তেল আবিব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্তা পেয়েই সতর্ক অবস্থানে ছিল দেশটি। শুধু তথ্য দিয়েই নয়, হামলা মোকাবেলায়ও ইসরায়েলকে সহায়তা করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের মিসাইলও ভূপাতিত করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনী। ইসরায়েলের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে উল্লেখযোগ্য হামলা চালিয়েছে ইরান। ইরানকে বলবো, ভবিষ্যতে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন। ইসরায়েলের সুরক্ষায় তাদের প্রতিরক্ষা বাহিনীর সাথে সমন্বয় করেছে মার্কিন সামরিক বিভাগ। আমাদের ডেস্ট্রয়ার থেকে ডজনের বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছে। আক্রান্ত হওয়ার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনে সমর্থন দিলেও ইরানের হামলার নিন্দা জানাতে দেরি করেনি। তেহরানের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববাসীর প্রতিও। 13 এপ্রিলের মতো এবারও ইসরায়েলে ইরানের হামলা মোকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি। এটি ইরানের একটি নির্লজ্জ ও অগ্রহণযোগ্য পদক্ষেপ। বিশ্বের প্রতিটি দেশকে এই হামলার নিন্দা জানাতে হবে। ঘনিষ্ঠ বন্ধু দেশের উপর হামলার করা প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তার বার্তা, এই হামলার উপযুক্ত জবাব পাবে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা কমাতে বরাবরই যুদ্ধবিরতির কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি মিশর ও কাতারের সাথে মধ্যস্থতাকারী হিসেবেও বেশ তৎপরতা দেখাচ্ছে। যদিও গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সাফাইয়ের পাশাপাশি নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে আসছে তারা। এবার ইরানের হামলার বিরুদ্ধে সরব হওয়ায় তাই আবারও প্রশ্নবিদ্ধ মার্কিন প্রশাসনের দ্বিচারিতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পরিধি বাড়ায় বাংলাদেশিদের মধ্যেও বাড়ছে আতঙ্ক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়লেও অনেকেই পাননি নিরাপদ আশ্রয়ের খোঁজ। খোলা আকাশের নিচে তাদের দিন কাটছে এখন। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা তো রয়েছেই, খাবার পানির অভাবেও মানবেতর জীবনযাপন করছেন এই প্রবাসীরা, যান সরকারের হস্তক্ষেপে দেশে ফিরতে। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্য আর ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ব্যবস্থা করে যদি আমরা দেশে নিয়ে যাইতো, আমাদের জন্য অনেক উপকার হইতো। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এটাই দাবি। লেবাননের বৈরুতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা এই মানুষগুলোর সবাই বাংলাদেশি। আশ্রয় শিবিরে থাকার জায়গা না পেয়ে এখন খোলা মাঠেই দিন কাটছে তাদের। খোলা মাঠে অবস্থান করা এই বাংলাদেশিদের বেশিরভাগই ছিলেন লেবাননের দাহিয়ে এলাকার বাসিন্দা। সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। চোখের সামনেই দেখেছেন বোমার আঘাতে ধ্বংসযজ্ঞ। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়েছেন, কিন্তু মাথার উপর আচ্ছাদন জোটেনি তাদের। দাহের এলাকা আসছে, ইসরায়েলে বোম ফেলাইছে অনেকগুলো, বাড়িঘর কিচ্ছু নাই, সব এখন মরুভূমি হয়ে গেছে। সেই ভয়তে চলে আসছি, বাড়িঘর সব ফেলাইছে, চলে আসছে এক জামা কাপড়ে। যে কোনো সময় হামলার আতঙ্ক তো রয়েছেই, খাবার পানির সংকটেও ভুগছেন এই প্রবাসীরা। সব মিলিয়ে চরম মানবেতর জীবন কাটছে তাদের। এখন আমাদের যে একটা অবস্থা, আমাদের দরকার হইলো মাথা গোজার ঠাই প্রথম। দ্বিতীয় কথা হইলো আমাদের খাবার দরকার। এখন আমরা কই খাই, এখন আমরা খোলা আসমানের নিচে আছি, আমাদের জানেন নিরাপত্তা কি? খাওয়ার ব্যবস্থা নাই এবং বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানে আমরা খোলা আকাশের নিচে আছি, আমাদের খুব সমস্যার ভিতরে আছি। এমন পরিস্থিতিতে দেশে ফিরতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার কোনো কিছু নেই। কোনো সহযোগিতা থাকলে দেশের সরকারকে বলি এবং জনপ্রশাসনকে বলি, যাই আসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।
দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সব ধরনের সহযোগিতার মাধ্যমে পাশে থাকার কথা জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে 52 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া এলাকায় অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা। এর ফলে সচল হলো ওই মহাসড়ক, ভোগান্তি দূর হলো যাত্রীদের। লে-অফতে থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকার মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প সড়কে চলাচল করতে দুর্ভোগ দেখা দেয়। আর এই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা সকালে গিয়ে ওই পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আর এর প্রেক্ষিতেই শ্রমিকরা বেলা 1টার দিকে সড়ক থেকে সরে যায়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আর আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাই খোলা রয়েছে এখন। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিছে এবং কি ঘন্টা 3 আগেই এমডি সাহেবের চেয়ারম্যান স্যারে ধরা হয়েছে। যখন এরা আশ্বাস দিছে, হ্যাঁ আমরা খুশি। যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বা সেনাবাহিনী থেকেও বলা হবে যে শ্রমিকরা যারা আছে তাদেরকে আশ্বস্ত করে তারা নিজেরাই গাড়ি রাস্তা থেকে সরে গেছে। গাজীপুরের ভোগড়া বাইপাইল এলাকায় দফায় দফায় সড়ক অবরোধ করে পোশাক কারখানার চাকরি প্রত্যাশী যুবরা তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। সকাল 9:30টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে যোগ দেন গার্মেন্টসের চাকরিচ্যুত কর্মীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। সেনাবাহিনীর টহল টিম ধাওয়া দিলে শ্রমিকরা কারখানার মূল গেট থেকে চলে যায়। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। বিক্ষোভকারীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে। বেতন দিব না, আমরা শুক্রবারে বাজার করতাম। আমাদের ছেলেরা চাকরি পাচ্ছি না কাজ জানা সত্ত্বেও, ঠিক আছে, তো মেয়েরা কাজ না জানলেও তারা চাকরি পাচ্ছে। আমরা চাচ্ছি যে মহিলা মানুষ, আমাদের মা বোন, আমরা ঘরে থাকুক, ঘরে কাজ করুক। আমরা পুরুষ মানুষ, আমরা কাজ করব। টিফিন বিল, হাজিরা বোনাস এগুলো এখন কার্যকর হয় নাই। ওনারা বলছে মাইনা নিছি, কিন্তু আমরা এখনো কিছুই পাইনি। সরকারি চাকরির আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেছে সংশ্লিষ্ট কমিটি। সকাল 10টা নাগাদ আন্দোলনকারীর 7 সদস্যের একটি দলের সাথে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। সেখানে সরকারি চাকরির বয়সসীমা 35 করার পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে চাকরির প্রবেশের নিয়ম করা এবং সর্বনিম্ন বয়সসীমা ন্যূনতম 35 করার বিষয়ে আলোচনা হয়েছে। এই নিয়ে যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে বলেও জানান তারা। বলেন, বয়স 35-এর দাবির বিষয়টি যৌক্তিক। এই কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার কি সিদ্ধান্ত নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। এর আগে গত 30 সেপ্টেম্বর আন্দোলনকারীদের এই দাবি পর্যালোচনার একটি কমিটি গঠন করা হয়। আর পরবর্তী 7 দিনের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে কমিটি। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। বেক্সিমকো সহ আলোচিত 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং উপহার হিসেবে হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানিগুলো হলো বসুন্ধরা, ওরিয়ন, সামিট, বেক্সিমকো, এসালোম, নাসা গ্রুপ এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ হিসেবে পরিচিত থার্ড ওয়েভ টেকনোলজি। রোববার রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহ পরিদপ্তরের নিবন্ধকের কাছে পাঠানো হয়েছে। বলা হয়, আয়কর আইন অনুসারে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তি অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সক্ষমতা
ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় 4 এবং 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চতুর্থ দফায় রিমান্ড শেষে আজ সকালেই সিএমএম কোর্টে তোলা হয় সালমান এফ রহমানকে। এই দিন দোহার থানায় বিস্ফোরক এবং হত্যা এই 2 মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এম সাইফুর ইসলামের আদালত বিস্ফোরক মামলায় 4 দিন এবং হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সব মিলিয়ে 5ম দফায় রিমান্ডের নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। গত 13 আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান। আজ শুভ মহালয়া, শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে চলছে দেবীকে আবাহনের বন্দনা। ছিল চণ্ডীপাঠ, যজ্ঞ আর তর্পণ প্রদানের মতো শুদ্ধাচারক। ভক্তদের আশা, দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে দূর হবে অশুভ সব শক্তি। ঢাক, শঙ্খ ও কাঁসার ধ্বনি জানান দিচ্ছে মর্তলোকে দেবী দুর্গার আগমনে। অবসান ঘটল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষা। শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। পুরাণ মতে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা লগ্নেই মহালয়া। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা তাদের প্রধান আশ্রয়। তাই বন্দনা ও চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার ভোর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। একই সাথে শাস্ত্রমতে তিল তর্পণ, ঘট স্থাপন আর পূজা অর্চনা করা হয়। ভক্তদের বিশ্বাস, শান্তির বার্তা ছড়িয়ে দিতে পৃথিবীর অশুভ শক্তিকে বিনাশ করবেন দেবী দুর্গা। তর্পণ, চণ্ডীপাঠ, তারপরে দেবীর যে আগমন বার্তা, এইটা দিয়েই আসলে মানে শরতের যে একটা আভাস, সেটা দিয়ে বোঝা যায় আর কি। মা যেন সবার মঙ্গল করেন আর আমরাও শান্তি চাই। প্রতিবারের মতো এবারও দেখলাম বেশ জনসমাগম ছিল এবারও। সকাল 9:30টায় ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় শুরু হয় পূজার মূল আচার। বেলপাতা, ফুল এবং ফলের সমাহারের মাধ্যমে ভক্তরা করেন আরাধনা। 6 দিন পর শুরু হবে দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, জগতের সব অন্ধকার দূর করবেন দেবী দুর্গতিনাশিনী। বিগত কিছুদিন ধরে আমাদের দেশে যা চলতেছে, মানে আমরা একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা হিন্দু, আমাদের উপর একটু বেশি সবসময় চাপ পড়ে থাকে। অল ওভার পুজোর প্রস্তুতি ভালোই, এখন বাদ বাকিটা দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে পুজোর অবস্থা কেমন হয়। উৎসবমুখর পরিবেশেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। সব দূরে ঠেলে মঙ্গলেরই জয় হবে, এমনই বিশ্বাস ভক্তদের। আজ রাত 9:30টায় শেষ হবে আমাদের কৃষ্ণপক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময়। আর তারপরে শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ। এই দুটো সন্ধিকালে দেবী দুর্গা ধরায় আসেন। পূজা শেষে শুরু হয় যজ্ঞ। সমবেত ভক্তরা অংশ নেন অঞ্জলি দানে। এবছর দেবী দুর্গা মর্তে আসবেন দোলা বা পালকিতে, আর বিদায় নেবেন ঘটক বা ঘোড়ায় চড়ে। শাস্ত্র অনুযায়ী এই 2 বাহনই সমাজের জন্য বয়ে আনে অশনি সংকেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম ইসরায়েল লেবানন পরিস্থিতির উত্তেজনার কথা। এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। বৈরুত থেকে সরাসরি আমাদের সহকর্মী বাবু শাহ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, একটু জানাবেন লেবাননের সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে বাংলাদেশিদের সম্পর্কে কিছু তথ্য আমরা দিচ্ছিলাম সংবাদে। সর্বশেষ কি অবস্থা বাংলাদেশিদের, কেমন আছেন তারা, সে বিষয়ে কি কি তথ্য পেয়েছেন আমাদের একটু জানাবেন। লেবাননে ইসরায়েলি হামলা এখনো অব্যাহত রয়েছে এবং গতকাল ভোর রাতে
এবং ঠিক এখন থেকে প্রায় 1 ঘন্টা আগেও কিন্তু ইসরায়েল লেবাননের দাহি এলাকায় তারা ক্রমাগত বোমা বিস্ফোরণ হামলা করে যাচ্ছে এবং এই হামলায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছে কিনা আমরা জানি না। তবে এখন পর্যন্ত এই ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি তারা আহত হয়েছে এবং প্রত্যেকেই চিকিৎসা নিয়ে বর্তমানে যার যার স্থানে অবস্থান করছে। তবে যে হামলা ইসরায়েলের এখনো হামলা অব্যাহত থাকার কারণে বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্ক আছে। গতকাল ইরান যখন ইসরায়েলে আক্রমণ করে তখন কিন্তু হিজবুল্লাহ যে সমর্থক তারা কিন্তু ব্যাপক আনন্দ উল্লাস করে, তারা আতশবাজি ফুটিয়েছে, তারা ফাঁকা গুলি ছুড়ে তারা কিন্তু আনন্দ উল্লাস করে। এই মুহূর্তে লেবানন ইসরায়েল আক্রমণ অব্যাহত রয়েছে সেহেতু কিন্তু প্রবাসী বাংলাদেশরা অনেকটা আতঙ্কে আছে এবং তারা বিভিন্ন আশ্রয় শিবিরে সেখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও কমিউনিটির সাহায্য সহযোগিতা নিয়ে তারা এইসব আশ্রয় শিবিরে থাকা প্রবাসী বাংলাদেশিদেরকে খাবার সরবরাহ করছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে দরকার সেটি হলো আরো একটি জি বাবু, আরো একটি প্রশ্ন ছিল। আপনি বলছিলেন বাংলাদেশ দূতাবাস সাহায্য করছে প্রবাসী বাংলাদেশিদের, সেক্ষেত্রে তারা তো দেশে ফেরত আসতে চাচ্ছেন, যারা বাংলাদেশি আছেন অনেকেই, কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা দূতাবাসের পক্ষ থেকে? অনেকে কিন্তু এই আতঙ্কে অনেকে কিন্তু বাংলাদেশে ফিরে যেতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু লেবানন থেকে বাংলাদেশের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ সেহেতু কিন্তু অন্য কোনো উপায়ে অবশ্যই বাংলাদেশে যেতে হবে এবং সেই বিষয়ে কিন্তু দূতাবাসকে অবহিত করা হয়েছে। দূতাবাসও জানিয়েছে যে তারা বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা করেছে, পাশাপাশি IOM তাদের সাথেও আলোচনা, এই সংস্থাটির সাথেও তারা আলোচনা করেছে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে এই বিষয়ে এইসব প্রবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দূতাবাস কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে তারা কিন্তু কাজ করছে। বলি অনেক ধন্যবাদ আপনাকে, নিরাপদে থাকবেন বাবু। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্কের সময় বুধবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই বৈঠকে। এর আগে এক চিঠিতে নিরাপত্তা পরিষদকে বৈঠকে ডাকার আহ্বান জানায় জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি। এ সময় তিনি অভিযোগ করেন 7 ফ্রন্ট থেকে ইসরায়েলের ধ্বংসের চেষ্টা করছে ইরান। হামলার নিন্দা জানানোর পাশাপাশি IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানান। গেল রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার সালাম মুর্শিদ, একরাম রৌফ সহ কয়েকজন সাবেক MP এবং আমলাকে ঢাকার CMM আদালতে নেওয়া হবে। আর সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, তাদেরকে কখন আদালতে নেওয়া হবে জানাবেন, রিমান্ডের আবেদন করা হবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য পেয়ে থাকলে জানাবেন। কলি বলতে চাই যে আসলে এই যে বেশ কয়েকজনকে সংসদ সদস্য, সচিব সহ বেশ কয়েকজনকেই গতকাল রাতে ডিবি পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা আছে। এরই মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, আপনি সালাম মুর্শিদি, তাকে আদাবর থানার রুবেল হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ এবং সে আবেদনটি এরই মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বরাবর করা হয়েছে। এরপরে যাত্রাবাড়ি থানার ইমন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তারও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। এছাড়া আরও আছেন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ। তাদেরকেও আসলে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো সহ রিমান্ড আবেদন করা হবে এবং এই শুনানিটি আসলে শুরু হবে 3টার পর থেকে। এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি হবে এবং এরই মধ্যে আমরা শুনেছি যে বেশ কয়েকজনকে আদালতের যে গারদখানায় সেই গারদখানায় নিয়ে আসা হয়েছে। হয়তোবা 3টা থেকে 5টার মধ্যেই এই রিমান্ড শুনানিটি শুরু হবে। ধন্যবাদ আপনাকে রাব্বি। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকাল 7:15টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা এবং বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কামরুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা এবং সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। এমনটা জানিয়েছে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সকালে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিং করে র্যাব। সেখানে সাবেক মন্ত্রী এমপিদের ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন তোলা হয়। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বলেন, ছাত্র জনতার উপর গুলি করেনি র্যাব। জানান, 5 আগস্ট পরবর্তী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 1170 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ফুটেজ দেখে বিশ্লেষণ করে ছাত্র জনতার উপর হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, এখনও অনেকে বৈধ অস্ত্র জমা দেয়নি। সেসব অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান চলমান রয়েছে নিশ্চিত করেন তিনি। এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। পূর্ব শত্রুতা এবং দোকানের মালামাল লুট করতেই রাজধানীর গুলশান 2 নম্বরের এলাকায় মুদি দোকানি রফিক সহ 2 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই তথ্য জানালো র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। বাহিনীর আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক জানান, নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দোকান মালিক রফিককে হত্যার দৃশ্য দেখে ফেলায় কর্মচারী কিশোর সাব্বিরকেও মেরে ফেলা হয়। গেল 28 সেপ্টেম্বর গুলশান 2 নম্বরে খালি প্লটের একটি মুদি দোকানে নির্মমভাবে 2 জনকে হত্যা করা হয়। নিহতরা হলেন 80 বছরের মোহাম্মদ রফিক এবং 16 বছরের কিশোর সাব্বির। র্যাব বলছে 26 সেপ্টেম্বর মধ্যরাতে তাদের হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে 2 জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 26 সেপ্টেম্বর তারা রাত 2টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যেই নিহিত জাতিসংঘের শক্তি এবং বৈচিত্র্য। সমাপনী ভাষণে এমনটা জানালেন সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সমাপ্তি ঘোষণায় তিনি করেন এবং ফিলেমন ইয়াং বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোর ঐক্যের চেতনায় একত্রিত হতে হবে। বিশ্বের সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলাই হবে মূল কাজ। ভাষণে বিশ্বে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি। বলেন, গাজা, লেবানন, সুদান, ইউক্রেন সহ অনেক জায়গায় চলছে যুদ্ধ। এছাড়া গত কয়েকদিন ধরে লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুনভাবে সংঘাত শুরু হয়েছে। গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন ফিলেমন ইয়াং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এ সময় 2 দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার কথাও ব্যক্ত করেন ইতালির রাষ্ট্রদূত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অ্যান্তোনিও আলেসান্দ্রো। এ সময় তিনি বলেন, যেসব বাংলাদেশি কর্মীর ইতালির ভিসা পেন্ডিং রয়েছে তা শিগগিরই সমাধান হবে। এই সমস্যার সমাধানে দূতাবাস কর্মীদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খাতে সাফল্যের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে, এই কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ 2024-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুজন সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলো নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেগুলো নিরপেক্ষ হয়েছে। জরিপের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার নিয়ে উত্তরদাতাদের 96% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার পক্ষে আর 46%
শতাংশ উত্তরদাতা উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। এছাড়া নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে 53% উত্তরদাতা মনে করেন এই সরকারদের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। সেপ্টেম্বরের 9 থেকে 19 সেপ্টেম্বর এই গবেষণাটা করা হয়েছে। তো এখন যদি আমরা গবেষণাটা করি, এটা যদি রিপিট করি, আমি নিশ্চিত আমাদের ফলাফলটা ভিন্ন হবে। কারণ মানুষের মধ্যে যে আকাশচুম্বী প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তো এক্সপেকটেশনটা ম্যানেজ করা কতটুকু গিয়েছে, এবং এক্সপেকটেশনটা ম্যানেজ করাই কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অভিযোগ দায়ের করেছেন আন্দোলনে নিহত শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসের পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। এ সময় নিহত আনাসের মা বলেন, আনাস তার বাবার কথা অমান্য করে আন্দোলনে গিয়েছিল। সেফ জোনে থাকার পরেও সেখানে পুলিশ ঢুকে তাকে গুলি করে এবং সেই শোক এখনও তারা কাটিয়ে উঠতে পারেনি। 5 আগস্ট বিগত সরকার পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে মারা যায় 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। সেদিন সকালে পড়ার টেবিলের ওপর মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে বেরিয়ে যায় আনাস। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চায় আনাসের পরিবার। নিরস্ত্র ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন সাব্বির হোসেন। রাজধানীর উত্তরায় গত 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন শহীদ সাব্বিরের পাশেই ছিলেন তার ভাবি, ছিলেন আবরার নামের আরেক আন্দোলনকারীও, যিনি সাব্বিরকে হাসপাতালে নেয়া থেকে শুরু করে তার পরিচয় এবং ঠিকানা খুঁজে বের করেন। 18 জুলাই রাজধানীর উত্তরা আন্দোলনের ময়দানে এখানেই শহীদ হন সাব্বির হোসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন তিনি। এদিন তিনি অন্য আন্দোলনকারীদের সাথে ছিলেন। এক পর্যায়ে পুলিশ সহ আন্দোলন দমাতে যারা মাঠে ছিলেন তাদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। সে সময় ঘাতকের বুলেট এসে লাগে সাব্বিরের শরীরে। সঙ্গে সঙ্গে উপুর হয়ে লুটিয়ে পড়েন তিনি। তখন সাব্বিরের পাশেই ছিলেন আরেক আন্দোলনকারী আবরার হানিফ। এমন ভয়াবহ সময়ে এগিয়ে আসেন তিনি সহ আরও কয়েকজন। গুলি লাগা সাব্বিরকে পরে হাসপাতাল নিয়ে যান আবরার। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে সাব্বিরের। চোখের সামনে এমন মৃত্যু দেখে হতবিহ্বল হয়ে পড়েন আবরার সহ আর সহকর্মীরা। এরপর পেরিয়ে যাচ্ছে প্রায় 2 মাস। এখনো স্বাভাবিক হতে পারেননি আবরার, কাটিয়ে উঠতে পারেননি মানসিক ধকল। আমি যদি এখনো চোখ বন্ধ করি, আমার কাছে মনে হয় যে সাব্বিরের চেহারাটা বেশি ওটা আমার চেহারা। ইট ফিল লাইক যে আমার সামনে আমার একটা ভাই মারা গেল। সাব্বির জানতো না এখানে কি হচ্ছে, এই জন্য এখানে ছিল, এই কারণে গুলি লাগে এবং এই কারণে ও শহীদ হয়। সেদিনের ঘটনার জন্য আবরার দায়ী করলেন বিগত সরকারকে। গোলাগুলি, নিহত, আহত হচ্ছে এগুলো আমরা জানতাম না, কারণ আমাদের নেট ছিল না। এই যে নেটটা অফ করে দিল, এইটার কারণে কিন্তু দেখে আমরা জানতাম না, কিছু আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, যে কারণে আমি এখানে আন্দোলন করে যাচ্ছিলাম। সাব্বিরের রক্ত লেগে থাকা সব পোশাকও সযত্নে রেখে দিয়েছেন আবরার। আন্দোলনে সাব্বির যেদিন নিহত হন সেদিন ওই স্থানে ছিলেন তার ভাবিও। সে সময়ের অবস্থা ভেবে তিনি এখনো শিউরে ওঠেন। পুরো আন্দোলনের সময় যে আমরা রাস্তায় যতটুকু সময় ছিলাম, ওই আমাকে বারবার কাভার করে রাখছিল। একটা মুহূর্তের জন্য কিন্তু ও ভয় পায়নি যে আমি কোথায় আসলাম, এখানে এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন, আমি চলে যাই, একবারের জন্যও সে বলেনি। এবং হয়তো ও আমার পাশে ছিল বলেই আমি অতক্ষণ ওখানে থাকতে পেরেছি। উত্তরার রাজুক অ্যাপার্টমেন্ট প্রকল্পে সাব্বিরের নামে একটি সরণির নামকরণ হয়েছে। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুরে একটি রাস্তাও সাব্বিরের নামে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
বিসিএসে একই সাথে সরকারি চাকরি, কিন্তু পদোন্নতি ও সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার ছাড়া পিছিয়ে ব্যাচমেট এবং অন্য ক্যাডারের কর্মকর্তারা। 9 দফা দাবি নিয়ে আন্দোলনে গেছেন বৈষম্যের শিকার কর্মকর্তারা। অভিযোগ, পদোন্নতি না পেয়ে অনেককে উপসচিব পদে থেকেই অবসরে যেতে হচ্ছে, অথচ ব্যাচমেট প্রশাসন ক্যাডারের বেশিরভাগই হচ্ছেন অতিরিক্ত সচিব অথবা সচিব। সেক্ষেত্রে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন সচিব আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি বঞ্চিত কর্মকর্তাদের। আমরা আপনার কাছে আসছিলাম। প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য 26টি সার্ভিস ক্যাডার রয়েছে। এর মধ্যে প্রভাবশালী প্রশাসন ক্যাডার। পদোন্নতি সহ নানা সুবিধার ক্ষেত্রে এই ক্যাডারের কর্মকর্তারা এগিয়ে বলে অভিযোগ অন্য ক্যাডারের। তারা বলছেন, উপসচিব পদে পদোন্নতিতে 75% কোটা প্রশাসন ক্যাডারের, বাকি 25 ক্যাডারের জন্য বরাদ্দ মাত্র 25%। এই কোটায় যারা যুক্ত হতে পারেন না, পদোন্নতিতে তাদের অবস্থা আরও শোচনীয়। প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে দেখি যে তাদের ব্যাচ ভিত্তিক প্রমোশন হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাচ ভিত্তিক প্রমোশন হয় না। যখনই পদোন্নতির সময় হয়, সুনির্দিষ্ট টাইম হলেই তারা পদোন্নতি পেয়ে যায় এবং 3টা পদ থাকলে 9টা পদোন্নতি পায়। কিন্তু অন্যান্য ক্যাডারে দেখা যায় পদোন্নতির টাইম হওয়ার পরও 5-10 বছরও পদোন্নতি হচ্ছে না। উপসচিব এবং তদুর্ধ্ব পদগুলো সকল কর্মকর্তাদের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ফিল আপ করা হোক। এই দাবি সহ আরও 8 দফা পূরণে আন্দোলনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এগুলো একদম প্রফেশনাল ক্যাডার। এই জন্য আমরা বলছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হতে হবে। আমাদের 2nd গ্রেড 3rd গ্রেড পদ ফাঁকা আছে। ফাঁকা থাকার পরেও দিনের পর দিন এগুলো শূন্য রাখা হয়। যে প্রত্যেক ক্যাডারের জন্য একটা সেম স্কেল থাকবে। প্রশাসন ক্যাডারে তারা উপসচিব হলে 5ম গ্রেডের একজন কর্মকর্তা গাড়ি সুবিধা পায়, আমরা সেটা পাই না। পদোন্নতি সহ যেসব দাবি পূরণযোগ্য তা দ্রুত পূরণের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। বৈষম্য ধরেন, যেমন ওদের হয়তো পদ শূন্য পড়ে থাকে, টাইমলি পদোন্নতি হয় না। আমি মন্ত্রণালয়ে যখন ছিলাম, আমি একটা শূন্য পদের জন্য আমি ডিপিসি করেছি। এভাবে যেগুলা করার মতো সেগুলো যদি এভাবে করে দেন, তাহলে তাদের খুব কিছুটা কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, আন্তঃক্যাডার বৈষম্যের বিষয়টি অবহিত আছে সরকার। এই যে আন্তঃবৈষম্য যেটা বলেন, একই দিনে জয়েন করে, কেউ সেক্রেটারি হয়, কেউ আপনার জয়েন্ট সেক্রেটারি, কেউ ডিএসএ রিটায়ার করে, এটা আগেও ছিল। আমার চেষ্টা ছিল এবং থাকবে সকলকে নিয়ে যতটুকু বৈষম্য কমে আমরা আগাইতে পারি। তবে ডিসি পদে প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের নিয়োগের পক্ষে নীতি নির্ধারকরা। জনপ্রশাসন সচিব বলছেন, সচিব সহ প্রথম গ্রেডে অন্য ক্যাডারের কর্মকর্তারাও নিয়োগ পাচ্ছেন। সচিবের ব্যাপারে আমি বলতে পারি, নট অনলি প্রশাসন, ট্যাক্সের লোক সচিব আছে, আপনার অন্য অন্য যে বিভিন্ন ক্যাডার তারা সচিব আছে। সচিবটা হলো সরকারের চয়েস, আর সবাই সিনিয়র হলো যে সচিব হবে, নট নেসেসারিলি। প্রশাসন সংস্কার কমিশনে ক্যাডার বৈষম্য নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন সচিব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।